के बाद काफी दुश्मन के ऊपर आक्रमण किया, तो अटैक करता गया और जो राजा महाराजा की पीढ़ियां इतना चलती हुई है किला के ऊपर। वेरी नाइस। और आपका नाम बताओ? पूजा सेन। वेरी गुड, थैंक। আমাদের রাজস্থান রোড ট্রিপ সিরিজে ফিরে আসার জন্য প্রথমেই জানাই অনেক ধন্যবাদ। চিত্তরগড় থেকে আমরা দুপুর 2টো নাগাদ রওনা দিয়েছি। এবার ডেস্টিনেশন আজমের। সময় লাগবে কম বেশি 4 ঘন্টা। সামান্য বাজেট হোটেল নিয়েছি আজমেরে, এক রাতের ব্যাপার। 23 কিলোমিটার রওনা দিয়ে আমরা প্রথম স্টপেজ নিলাম হোটেল ভাগ্যোদয়তে। হাইওয়ের পাশে ফ্যামিলি রেস্টুরেন্ট। পাঞ্জাবি থালি দিয়ে দুপুরের পেট পুজো সেরে আবার ইঞ্জিন স্টার্ট। 170 টাকার বিনিময়ে সুস্বাদু খাবার খেয়েছি, সুতরাং আপনারাও নির্দ্বিধায় এখানে ব্রেক নিতে পারেন। আমরা চলেছি যখন আজমেরে পুষ্কর মেলা, বিখ্যাত যে ক্যামেল ফেয়ার, সেটার সময় 1 থেকে 9 নভেম্বর। এখন চলছে কার্তিক মাসের পুণ্যতিথি মেলা। মেলার ইতিহাস মেলায় গিয়ে বলবো। এখন জেনে নি যে শহরে যাচ্ছি সেই শহরের ইতিহাস। 11 এবং 12 শতকে আজমের ছিল চৌহান সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ছোটবেলার বইয়ের পাতায় এইসব সাম্রাজ্যগুলোর নাম ছিল। এবার তাদের সাম্রাজ্য দেখার পালা। আজমের প্রতিষ্ঠা করেন অজাইপাল চৌহান 1100 খ্রিস্টাব্দে। রাজা শহরের নাম দিয়েছিলেন আজাই মেরু, অর্থাৎ অজেয় পাহাড়। রাজা অজাইপাল চৌহান শহরের কাছাকাছি তারাগড় দুর্গ তৈরি করেছিলেন, যা ভারতে পাহাড়ের ওপর অবস্থিত প্রথম দুর্গ বলে মনে করা হয়। মজার ব্যাপার, পুরো রাজস্থানে যেখানে ঘুরছি রাস্তায় মালিকহীন গরু ঘুরে বেড়াচ্ছে। 1193 সালের পর, অর্থাৎ পৃথ্বীরাজ চৌহান আফগান শাসক মোহাম্মদ ঘোরির কাছে পরাজিত হওয়ার পর আজমের মুঘল সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল। শীতের বেলা ছোটবেলা 5:30 নাগাদ আমরা আজমের ঢুকে পড়লাম। আজমেরের ইতিহাস অনেক লম্বা, সময় বুঝে ঠিক জেনে নেব। হোটেলে চেক ইন করে পায়ে হেঁটে পৌঁছে যাই আজমের শরীফ দরগায়। এটি ভারতের পবিত্রতম মুসলিম ধর্মস্থানগুলির মধ্যে একটি। পারস্যের সুফি সাধক খাজা মাইন উদ্দিন চিস্তির সমাধি এটি, অর্থাৎ দরগা। তার ধর্মনিরপেক্ষ শিক্ষার সঙ্গে সঙ্গতি রেখে এই দরগার দরজা সব ধর্মের মানুষের জন্য উন্মুক্ত। আমাদের হোটেল থেকে কিলোমিটার খানেক দূরত্বে এই দরগা। গুগল ম্যাপ অন করে বেশ অলিগলি দিয়েই আমরা হেঁটে চলে এসেছি। দরগার চারপাশে কিলোমিটার খানিক এলাকা ঘিঞ্জি মার্কেট এরিয়া। 1236 সালে মার্চ মাসে মহান সাধকের মৃত্যুর পর এই সমাধি শ্রদ্ধা স্থান হয়ে ওঠে। 1579 সালে এর গর্ভগৃহ পুনর্নির্মিত হয়। ভারতবর্ষের বেশিরভাগ ধর্মীয় স্থানগুলির মতো এই স্থানেও অর্থের বিনিময়ে মূল স্থান পর্যন্ত পৌঁছে দিতে সাহায্যকারী ধর্মীয় প্রাণের অভাব নেই। আজকে সকালে আমরা চিত্তর দুর্গ 3 ঘন্টা ধরে এক্সপ্লোর করেছি। তারপর 4 ঘন্টা ড্রাইভ করে আজমেরে চেক ইন করে হেঁটে চলে এসেছি সোজা এই দরগায়। রাতে আর বিশেষ কিছু করার নেই, ফিরে যাব হোটেলে। বাজেট হোটেল, লোকেশনটাই আমাদের কাছে ইম্পর্টেন্ট। আজমের ট্যুর কাল সকাল থেকে। আমরা চলে এসেছি হোটেলের ব্রেকফাস্ট রুমে। তেমন কিছুই নেই, সকালে নাকে মুখে গুজে বেরিয়ে পড়াই যায়। প্লেটের অবস্থাও দেখুন। আর যদি রুম থাকে এক্সস্টেড আর সঙ্গে ঘোড়া রাস্তা বলের মতো গন্ধ, তাহলে বেজায় কঠিন ব্রেকফাস্ট করা। ব্রেকফাস্ট মাথায় থাকুক, চলুন ঘুরে দেখি শহর। যাব আজমের ফোর্ট। চলার পথে পড়ল এই বোর্ডটি, তাতে পেলাম এক জৈন মন্দিরের হদিশ। আইটিনারিতে ছিল না, নাম শুনেছি। সবই হোটেলের 1 কিলোমিটারের মধ্যে চলার পথে, সুতরাং চলে এলাম। মন্দিরের ওয়েবসাইটও রয়েছে, ডেসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওয়েবসাইট বলছে এই জৈন মন্দিরটি 19 শতকের শেষের দিকে তৈরি হয়। মন্দিরের ভিত স্থাপন হয় 26শে মে 1864 সালে। নাসিয়ান মন্দিরটি রায়বাহাদুর, আরবি শেঠ মুলচাঁদ এবং নেমিচাঁদ সোনির দ্বারা
24 জন তীর্থঙ্করের প্রথম প্রভু, মন দিয়ে শুনবেন, 24 জন তীর্থঙ্করের প্রথম প্রভু ঋষভদেবকে উৎসর্গ করা হয়। ঋষভদেবের মূর্তি রয়েছে মন্দিরের গর্ভগৃহে, যেটি 26শে মে 1865 সালে স্থাপন করা হয়। মন্দিরটির পরিধিও অনেক, সঠিক তথ্য যদিও জানা নেই। সাধারণের জন্য গ্যালারি বা মিউজিয়াম অংশটুকুই খোলা। ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পরবর্তীকালে যথাক্রমে ইন্দিরা গান্ধী, মোরারজি দেশাই, রাজীব গান্ধী, সর্বাধিনায়ক জেনারেল KM কারিয়াপ্পা এই মন্দির পরিদর্শনে আসেন। স্বাধীনতার পূর্বে ভারতের ভাইসরয় এবং ভাইসরয় লর্ড এবং লেডি আরউইন ও লেডি উইলিংডনও এই মন্দির পরিদর্শনে আসেন। আমরা এখন রয়েছি মিউজিয়ামের গ্রাউন্ড ফ্লোরে। এর উপর আরও 2টো ফ্লোর রয়েছে, যেখানে রয়েছে স্বর্ণনগরী অর্থাৎ সোনার শহর। এই সোনার কাজ শুরু হয় জয়পুরে। অযোধ্যা ও সুমেরুর এই প্রতিলিপিগুলি সম্পূর্ণ করতে 25 বছর সময় লেগেছিল। সোনার পাতে আচ্ছাদিত পুরো এই কাঠামোটি পরম পবিত্র শ্রী জিনা সেন আচার্যের লেখা আদি পুরাণে বর্ণিত বর্ণনা অনুসারে তৈরি করা হয়েছে। 1895 সালে জয়পুরের মহারাজ মাধো সিংজির উপস্থিতিতে মডেলগুলি জয়পুরের মিউজিয়ামে প্রদর্শিত হয় 10 দিনের জন্য। পরে এখানে আনা হয়। এই শহর অযোধ্যার। মহাভারতের অযোধ্যার গল্প চিত্রায়ন করা হয়েছে 1000 কেজি সোনা ব্যবহার করে। জৈনদের দিগম্বর সম্প্রদায়ের দ্বারা অত্যন্ত শ্রদ্ধেয় এই মন্দির। দেড় ঘন্টায় আমরা জৈন মন্দিরটি দেখে 5 মিনিট হেঁটে পৌঁছে গেলাম আজমের দুর্গ বা আকবর ফোর্ট। 1556 সালে আকবর আজমেরকে একটি প্রদেশের মর্যাদা দেন। আকবর রাজস্থান রাজ্যে তার প্রচারের সদর দফতর হিসেবে আজমেরকে ব্যবহার করেছিলেন। 1570 সালে আকবর এটির নির্মাণ কাজ শুরু করেছিলেন। আজমিরে গরিব নওয়াজে সফরের সময় এই দুর্গ সম্রাট আকবরের একটি বিশ্রামের স্থান ছিল। এটি পরবর্তী সময়ে সম্রাট আকবরের পুত্র প্রিন্স সেলিমের বাসভবন হয়েছিল। এখানেই প্রিন্স সেলিম সম্রাট জাহাঙ্গীর হিসেবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতের সঙ্গে বাণিজ্য করার অনুমতি দিয়েছিলেন। বর্তমানে এটি ভারত সরকারের একটি মিউজিয়াম। অফিসিয়ালি এটি রাজপুতানা জাদুঘর নামে নথিভুক্ত। এখানে রয়েছে মুঘল ও রাজপুত বর্ম এবং ভাস্কর্যের সংগ্রহ। রয়েছে 1200 শতক সময়কার ভাস্কর্য। সম্রাটদের ব্যবহৃত কক্ষগুলি সম্ভবত সবসময় বন্ধই রাখা হচ্ছে। ফোর্টের প্রাচীরে গড়ে তোলা কক্ষগুলি আমার ধারণা সৈন্যদের কক্ষ বা শস্ত্রাগার ছিল। এখন সেগুলো সংরক্ষণাগার। ইতিহাসবিদ গৌরীশঙ্কর হীরাচাঁদ ওঝা এই জাদুঘরের প্রথম কিউরেটর হিসেবে অবদান রাখেন। ফোর্ট সেরে চটজলদি হোটেল ফিরে গাড়ি নিয়ে রওনা দিলাম পুষ্কর মেলার দিকে। জার্নি টু দ্য লেজেন্ড। দূরত্ব 14 কিলোমিটার মতো। আধা ঘন্টায় পৌঁছে গেলাম মাইথোলজির যুগে। দাঁড়িয়ে আছি পুষ্কর হ্রদের সামনে। दर्शन करने का इधर से ये सामने स्नान करने का अस्थि विसर्जन वाला घाट है जो अस्थि वगैरह लेके आते हैं। যথারীতি পান্ডারা চলে এসেছেন শরণার্থী ও দক্ষিণার খোঁজে। আমরা পুণ্য তিথিতে এসেছে যুগলে, সেন্টিমেন্টের সুড়সুড়ি দিয়ে কনভিন্স করিয়ে নিল। তাছাড়া পুজোই তো, তাই পণ্ডিতের সঙ্গে বসে গেলাম যুগলে আচার বিচারে। এই দেখুন, এইভাবে বললাম বলে আবার কেউ মানে নেবেন না যেন। কারোর বিশ্বাসে আঘাত করা আমার উদ্দেশ্য নয়, কিন্তু আমি বলছি ঈশ্বর চিন্তা অনেক গম্ভীর বিষয়। যাকে এই আলোচনার বিষয় নয়, বরং জেনে নিই এর স্থান মাহাত্ম্য। পুষ্কর ভারতের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি। যদিও এই সৃষ্টির প্রকৃত সময় এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি, কিন্তু এটা নিশ্চয় করে ইতিহাস জানে যে এই পুষ্কর হ্রদ ও স্থানের সৃষ্টিকর্তা মহাবিশ্বের সৃষ্টিকর্তা ব্রহ্মা স্বয়ং। জানেন কি, মহাবিশ্বের সৃষ্টিকর্তা ব্রহ্মার এই বিশ্বে এটি একমাত্র মন্দির। কেন জানেন? নিজের স্ত্রীর অভিশাপে। বুঝুন কোন পৌরাণিক যুগ থেকে এই দেশ স্ত্রী শক্তির আরাধনা করে, মাতৃশক্তির পূজা করে। গল্পটা বলি শুনুন। ভগবান ব্রহ্মা মহাযজ্ঞ করবেন, তাই প্রয়োজন পবিত্র স্থান। পুষ্কর এই পবিত্র স্থানগুলির মধ্যে একটি। কি করে?
কেননা এর আগেই তিনি হত্যা করেছিলেন বজ্রনাভ রাক্ষসকে। তাতে কি? তাতে এই যে প্রচুর হত্যায় লিপ্ত এই বজ্রনাভ রাক্ষসকে মারতে তিনি তার একটি পদ্মফুল মন্ত্রশক্তি দিয়ে আশীর্বাদ করে পাঠিয়েছিলেন। জেনারেশন জেড অর্থাৎ জেনজির পোলারা ধরে নিক সৃষ্টিকর্তা একটি পাওয়ারফুল মিসাইল পাঠিয়েছিলেন। তো সেই ডেকোরেটেড মিসাইল থুরি পদ্মফুলের 3টি পাপড়ি ব্লাস্ট করার সময় ঝরে পড়ে 3টি ভিন্ন জায়গায়। সেই জায়গাগুলোর নাম হয় জ্যৈষ্ঠ, মধ্য এবং পুষ্কর। এমন নামের কারণ এবং বাকি দুটো জায়গা কোথায় সেটা আপনাদের জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন। পুষ্কর মানে সম্ভবত হ্রদ। পাপড়ি পড়ে এখানে হ্রদ তৈরি হয়, তাই হয়তো দেবতার মুখের ভাষা সংস্কৃত থেকে এই নাম। এবার যজ্ঞের ঘটনা। পুষ্কর ফাইনাল। এখানে হ্রদের ধারে ব্রহ্মা যজ্ঞ করবেন। যজ্ঞে স্ত্রীর পাশে থাকা চাই। স্ত্রী দেবী সরস্বতী বা দেবী সাবিত্রী, যে রাজ্যে যে নামে তিনি পরিচিত হন, তিনি উপস্থিত ছিলেন না। তাকে কোনো কাজে আটকে দিয়েছিলেন ইন্দ্রাণী সহ আরো কিছু দেবী। সে হয়তো আরেক গল্প। তিথি পেরিয়ে যায়, স্ত্রী অনুপস্থিত। তাই ব্রহ্মা সম্ভবত ইন্দ্রের পরামর্শে গায়ত্রী নামক এক স্থানীয় মানবীকে বিবাহ করেন। যজ্ঞ সম্পন্ন হতে চলে। সেক্ষেত্রে গায়ত্রীরও নিশ্চয়ই কোনো কাহিনী থাকবে। যাকে দেরিতে হলেও ব্রহ্মার স্ত্রী হন্তদন্ত হয়ে যজ্ঞে পৌঁছে এমন দৃশ্য দেখে ব্রহ্মাকে চরম অভিশাপ দেন যে ব্রহ্মার পুজো সেদিন থেকে আর কোথাও হবে না। তিনি সৃষ্টিকর্তা, কোথাও পুজো পাবেন না, তা কি করে হয়? তাই শুধুমাত্র পুষ্করে পূজা পাওয়ার অনুমতি দেন, কিন্তু সারা পৃথিবীতে আর কোথাও না। কি বুঝলেন? হোম মিনিস্টারকে সামলে বাবা। মন্দিরের পৌরাণিক কাহিনী শুনতে শুনতে আর মেলার এক অংশ দেখতে দেখতে পৌঁছে গেছি ব্রহ্মা মন্দির। এর আগে ক্যামেরা নিষিদ্ধ, সুতরাং অনুমতি দিন আমরা দর্শন করে আসি পরম পিতার, ফিরে বাকি মেলাটুকু দেখব। যথারীতি দর্শন সেরে বেরোতে আমাদের সময় লেগেছে 2 মিনিট। ভক্তের ভিড়ে ধাক্কাধাক্কি খেয়ে 20th সেঞ্চুরির আমরা মন্দিরের সিঁড়িতে দাঁড়িয়ে দুজনের কিছু ফটো নিয়ে নিলাম। নেমে যাচ্ছি ভিড়ে মিশে যেতে। রঙিন মেলা আর সঙ্গে আঞ্চলিক বাহারি খাবার। এ মেলায় আর কিছু হোক না হোক খাওয়া মিস করবেন না, তাহলে এত গল্প সব ভুলে যাবেন। আহা, এই মালপোয়া স্বাদ স্মরণীয় করে রাখবে এই মেলাকে। সুস্বাদু রাবড়ি মালপোয়া সঙ্গে খাঁটি মালাই দুধ খেয়ে এগিয়ে চললাম ফুল জোশের সঙ্গে মেলার শেষ দেখে ছাড়ব। মেলার এই অংশটুকু এখনকার যে কোনো গ্রামীণ হাটের মতো বিপণীতে সাজানো, তাই আর সময় নষ্ট না করে এগিয়ে গেলাম অন্যদিকে। মেলায় এটাই আমাদের শেষ পরিক্রমা। স্যান্ড আর্টিস্ট অজয় রাওয়াতের একটি স্যান্ড আর্ট এক্সিবিশন মেলায় চলছে। 50 টাকা পার পার্সন এন্ট্রি টিকিটস কেটে স্যান্ড স্কাল্পচার্স দেখে পেট পুজো করলাম অপোজিটের ফুড স্টলগুলোতে বসে। বিখ্যাত ডাল বাটি চুরমা, 2 রাজস্থানি পাগড়ি ও 2 টি-শার্ট কিনে সোজা হোটেল। আমাদের আজমের ট্যুর কিন্তু শেষ। আজমের খাবারের জায়গা, কিন্তু এই যাত্রায় আমাদের উদ্দেশ্য ইতিহাস দর্শন। তাই ফুড এক্সপ্লোরিং আর কোনোবার, যদি পাই আপনাদের সঙ্গ। যদি ভাবেন কেন দেব সঙ্গ, কনসিস্টেন্সি নেই, মাঝে কত ট্যুরও এসে যাচ্ছে, তাই এবার ঠিক করেছি প্রতি শুক্রবার সন্ধ্যে 8টায় নতুন ভিডিও মাস্ট। আর মাঝে অন্য ট্যুর এলেও প্লে লিস্টে কিন্তু সব সাজানো, তাই রাজস্থান ট্যুরটির প্লে লিস্ট ডেসক্রিপশন থেকে অ্যাক্সেস করে নিন প্লিজ। আপনার ধৈর্যের জন্য অসংখ্য ধন্যবাদ। ও আমরা হোটেলে ফিরে চেক আউট করব, লাগেজ নিয়ে রওনা দেব জয়পুর। 3-3.5 ঘন্টার ড্রাইভ, পৌঁছে যাব সন্ধ্যে 6টা 6:30 নাগাদ, অর্থাৎ পরের ভিডিওতে জয়পুর ট্যুর। সঙ্গে থাকুন, ভালো থাকুন। मंदिर है, सरोवर है। तीसरा पॉइंट है घूमने के लिए रेगिस्तान वगैरह। सामने में पुष्कर मेला चल रहा है, तो अपना गाड़ी पार्किंग हो जाता है, जहाँ से अपने को 3 किलोमीटर दूर पैदल जाना पड़ता है। अच्छा। हम यहाँ के लोकल लोग हैं, ब्राह्मण लोग,
जो यहाँ का मंदिर का सरोवर का दर्शन का जानकारी वगैरह बताते हैं। Baby, you give me